দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি অন্নদাশঙ্কর রায়ের লেখা একটি গল্প যৌবন জ্বালা এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। অযথা ভুল মন্তব্য করে বিব্রত করবেন না। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প যৌবন জ্বালা। ডিনার শেষ হলে মহিলারা উঠে গেলেন বসবার ঘরে। আমার স্ত্রী চলে যাচ্ছেন দেখে অন্যমনস্কভাবে আমিও তার পদাঙ্ক অনুসরণ করছি। এমন সময় পিছন থেকে আমার কোট ধরে টানলেন গৃহকর্তা ব্যারিস্টার মৌলিক। কানে কানে বললেন, কথা আছে। আমি থমকে দাঁড়ালাম। কি কথা? তিনি মুখ টিপে মুচকি হাসলেন। কথাটা আর কিছুই নয়, এ টিকিটের ভুল। বলতে হলো না যে মহিলারা কিছুক্ষণ নিরালায় থাকবেন, সে সময় পুরুষদের যাওয়া বারণ। তার হাসি থেকে অনুমান করলাম কি কথা। চোরের মতো চুপি চুপি ফিরে এলাম খানা কামরায়। একটা ফাঁড়া কেটে গেল। ইতিমধ্যে জনাচারেক অভ্যাগত মিলে জটলা শুরু করে দিয়েছিলেন। হাতে পানপাত্র, মুখে চুরুট। আমার তো ওসব চলে না। আমি এক পেয়ালা কফি হাতে ওদের সঙ্গে ভিড়ে গেলাম। ভিড় দেখলেই ভিড় বাড়ে। যে যার চেয়ার টেনে নিয়ে ঘিরে বসলো চারিয়ারকে। কেউ কেউ টেবিলে ঠেস দিয়ে দাঁড়ালো। প্রফেসর মণিমোহন দে বলেছিলেন ইঞ্জিনিয়ার প্রদোষ কুমার সেনকে, তুমি আসাম থেকে আসছো, তুমিই বলতে পারবে আসলে কি হয়েছিল। আমরা তো নানা মুনির নানা বয়ান শুনেছি। কেউ বলে শিকার করতে গিয়ে দৈব দুর্ঘটনা, কেউ বলে স্রেফ আত্মহত্যা। প্রদোষ মাথা নাড়ালেন। না, অ্যাক্সিডেন্ট নয়। সকলে বুঝতে পারল বিকল্পে কি। তবু মুখ ফুটে জিজ্ঞেস করল বীরেশ্বর ঘোষাল, ব্যারিস্টার, তাহলে কি? স্বয়ং যুধিষ্ঠির এসে হলপ করে বললেও আমি বিশ্বাস করব না যে বিশ্বজিৎ দা আত্মহত্যা করেছে। বিলেতে থাকতে আমাকে রক্ষা করেছিল কে? কাকে আমি বিবেকের মতো ভয় করতাম? জিতেন্দ্রীয়, চরিত্রবান, সত্যানিষ্ঠ। আমি বুঝতে পারছিলাম যার কথা হচ্ছিল তিনি আমার কলেজের বিখ্যাত খেলোয়াড় বিশ্বজিৎ সিংহ রায়। বাংলার রাজপুত, 6 ফুট লম্বা, সুশ্রী চেহারা, মুখচোরা প্রকৃতি। খুব কম ছেলের সঙ্গেই মেশেন। যাদের সঙ্গে মেশেন তারা বলে মনটা সাদা। যাদের সঙ্গে মেশেন না তারা বলেন মাথা গরম। আমি ছিলাম বয়সে অনেক ছোট। দূর থেকে দেখতাম আর শ্রদ্ধা করতাম। কিন্তু কথাটা কি সত্য? আমি চেঁচিয়ে বললাম ঘোষালকে বাধা দিয়ে, চুপ! গৃহকর্তা আমার পিঠে ঠোকা মেরে সাবধান করে দিলেন যে ও ঘরে মহিলারা রয়েছেন। ঘোষাল তখনও গজগজ করছিল। কিন্তু কেন? কোন দুঃখে আত্মহত্যা করবেন বিশ্বজিৎদার মতো লোক? একটা নষ্ট মেয়ে মানুষের জন্য? প্রদোষ দপ করে জ্বলে উঠলেন। নষ্ট মেয়ে মানুষ কাকে বলছো? তুমি জানো কাকে বলছি। চুপ বলে মৌলিক তার মুখ চেপে ধরলেন। প্রদোষ বললেন, যে নষ্ট নয় তাকে নষ্ট বলে ভুল করেছিল বিশ্বজিৎ, সেই জন্যই এই ট্র্যাজেডি। কিন্তু আগে দরজাগুলো ভেজিয়ে দেওয়া হোক। এসব কথা মেয়েদের জন্য নয়। এই বলে প্রদোষ আর একটা সিগারেট ধরালেন। আমরা যে যার চেয়ার থেকে লাফ দিয়ে উঠে দরজাগুলো ভেজিয়ে দিয়ে এলাম। কে জানে, মেয়েরা যদি শুনতে পায় তাহলেই হয়েছে। গৃহকর্তা সবাইকে দিয়ে গেলেন যার যা অভিরুচি। আমি নিলুম আর এক পেয়ালা কফি। প্রদোষ বলতে আরম্ভ করলেন, ঘোষালকে পাপের হাত থেকে রক্ষা করবার জন্য ছিল বিশ্বজিৎ।
কিন্তু বিশ্বজিৎকে ভ্রান্তির হাত থেকে রক্ষা করবার জন্য কেউই তেমন ছিল না। বিশ্বজিৎ হচ্ছে সেই জাতের মানুষ যারা রামধনুর 7টা রং দেখতে পায় না, যাদের চোখে 2টি মাত্র রং, সাদা আর কালো। মেয়েদের সে দুভাগে বিভক্ত করেছিল, ভালো আর মন্দ। জানোই তো মেয়েরা কত বিচিত্র প্রকৃতির। যে কোনো দুজন মেয়ের প্রকৃতি একরকম নয়। এমনকি কোনো একজন মেয়ের প্রকৃতি সবসময়ও একরকম হয় না। সকালে বিকালে শাড়ির রং বদলায় কেন জানো? মনের রং বদলায়। এই আশ্চর্য প্রাণীকে নিয়ে প্রাণে বাঁচতে হলে 7টা রঙের জন্যই চোখ থাকা চাই। যারা রং কানা তাদের উচিত নয় বেশি বয়স পর্যন্ত অবিবাহিত থাকা। বিশ্বজিতের বাবা তার বিয়ে না দিয়ে তাকে বিলেত পাঠিয়েছিলেন এই ভরসায় যে বিশ্বজিতের নীতিবোধ নির্ভরযোগ্য। তিনি জানতেন না ওই ধরনের পুরুষরাই মরে সকলের আগে। মেয়েদের ওরা চিনতে পারে না, ভুল করে, আর ভুলের মাসুল হলো একমাত্র মৃত্যু। বিশ্বজিতের ধারণা ছিল সেই মেয়েরাই ভালো যারা পুরুষের সঙ্গে মেশে না। যারা পুরুষদের সঙ্গে মেশে তারাই খারাপ। যারা যত বেশি মেশে তারা তত বেশি খারাপ। ওদের বাড়িতে ওরা কড়া পর্দা মানত। বাড়ির মেয়েদের সম্বন্ধে ওরা ছিল পুরো দস্তুর রক্ষণশীল। অথচ বাইজির নাচ না হলে ওদের বাড়ির কোনো উৎসব পূর্ণাঙ্গ হতো না। সাদা আর কালো, ভালো আর মন্দ, এর বাইরে যে আর কোনো রং বা রীতি থাকতে পারে, বিশ্বজিতের সেই শিক্ষা হয়নি দেশে থাকতে। বিদেশে গিয়েও হতে পারত, কিন্তু ওই যে বললাম, তেমন কেউ ছিল না যে শেখাবে। বিশ্বজিৎ পাপের হাত থেকে রক্ষা পেয়েছিল তা ঠিক। 3 বছর বিলেতে কাটিয়েও সে মেয়েদের সঙ্গে খেলা করেনি, নাচেনি, অন্যান্য পুরুষের অসাক্ষাতে কথাও বলেনি। মেয়েরা পর্দা মানে না বলে ও নিজে এক প্রকার পর্দা মানত। মেয়েদের সামনে বড় একটা বেরোতো না। ট্রামে, বাসে, টিউব ট্রেনে গা ঘেঁষে বসতো না, দাঁড়াতও না। ওর জন কয়েক ভক্ত ছিল, যেমন ঘোষাল। তাদের কারোর সঙ্গে তরুণী বান্ধবী দেখলে ও তাকে বয়কট করত। শেষ পর্যন্ত ওর ওই একমাত্র ভক্তই অবশিষ্ট ছিল, এবং সেটিও একটি ভণ্ড। মাফ করো ঘোষাল, নয়তো হাটে হাড়ি ভাঙব। দেশে ফিরে বিশ্বজিৎ বিয়ে করলে পারত, কিন্তু ওর এক ধনুর্ভঙ্গ পণ ছিল। যতদিন না নিজের পয়সায় মোটর কিনছে ততদিনও নিজেকে ওর শ্বশুরকুলের সমকক্ষ মনে করবে না। সমকক্ষ না হয়ে পানীয় গ্রহণ করবে না। ও ফরেস্ট সার্ভিসে যোগ দিয়ে আসামে চাকরি নিল। চাকরির গোড়ার দিকে যে মাইনে দেয় তাতে মোটর কেনার প্রশ্নই ওঠে না। বিয়ের প্রস্তাব এলে মোটরের অভাব বলে ও সে প্রস্তাব বানচাল করে দেয়। অবশ্য যে মেয়ে বিয়ে দিতে চায় তারা মোটর দিতেও রাজি, কিন্তু তাহলে সমকক্ষতার গৌরব থাকে না। শিকারের শখ ও ছোটবেলা থেকেই ছিল। ফরেস্ট অফিসার হয়ে ওটা হয়ে উঠল ওর একমাত্র শখ। বন জঙ্গল পরিদর্শন করতে গিয়ে ও শিকার করে বেড়াতো মাসের মধ্যে 15-20 দিন। যত রকম বুনো জানোয়ার ওর খপ্পরে পড়তো তাদের সহজে নিস্তার ছিল না। নিজেও বিপদে পড়তো কোনোবার। ওকে দেখলে মনে হতো না যে ও ঠিক সামাজিক মানুষ, অথচ লোক অতি অমায়িক। শত্রু বলতে কেউই ছিল না ওর। কাউকে মাংস, কাউকে চামড়া, কাউকে শিং উপহার দিয়ে সবাইকে খুশি রেখেছিল। এমন সময় ওখানে শিকারের খোঁজে এলেন হায়দ্রাবাদের এক সামন্ত রাজা ও তার রানী। এরা কিছুদিন থেকেই শিলংয়ে বসবাস করছিলেন। ইউরোপে এরা পড়াশোনা করেছেন। ইউরোপের প্রাকৃতিক দৃশ্য এদের ভালো লাগে। সেদিক থেকে শিলং ভারতের অদ্বিতীয়। শিকার উপলক্ষে এরা মাঝে মাঝে বন জঙ্গলে ঘোরেন, ফরেস্ট বাংলোয় ওঠেন, ফরেস্ট অফিসারদের সাহায্য নেন। অফিসাররাও এদের সঙ্গ পেয়ে কৃতার্থ বোধ করেন। হায়দ্রাবাদের সামন্ত রাজাদের ধনের প্রসিদ্ধি আছে। অফিসারদের কৃতজ্ঞতা জানাতে গিয়ে এরা গলা থেকে মণিমুক্তার হার খুলে দেন। যারা নেন না তারাও মুগ্ধ হয়ে যায়। বিশ্বজিৎ নিল না, মুগ্ধ হলো।
রাজা রানী দুজনেই তাকে স্বনির্বন্ধ নিমন্ত্রণ জানালেন। সে যেন শিলংয়ে তাদের অতিথি হয়। বিশ্বজিৎ বার কয়েক না না তা কি হয় ইত্যাদি বলার পর কেমন করে একবার আচ্ছা বলে ফেলল। লোকটা সত্যনিষ্ঠ। আচ্ছা যখন বলেছে তখন শিলং তাকে যেতেই হবে, ছুটি তাকে নিতেই হবে, রাজরাজাদের অতিথি তাকে হতেই হবে। যদিও সে তার সমকক্ষ নয়। ওরা তাকে ক্লাবে নিয়ে গিয়ে হোমরা চোমরাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। গভর্নমেন্ট হাউসে নিয়ে গেলেন কল করতে। ওরা ওর পরিচয় দিলেন এই বলে যে বাঘ ভাল্লুকের এত বড় শত্রু আসাম প্রদেশে আর নেই। এর ফলে লাট সাহেবের প্রাইভেট সেক্রেটারি তাকে ধরে বসলেন। তার জন্য যেন শিকারের আয়োজন করা হয়। বিশ্বজিৎ যখন শিলং থেকে ফিরল তখন তার অন্তরে ঝড়ের মাতন। এক এক সময় তার মনে হচ্ছে কাজটা সে ভালো করল না। রাজ অতিথি হবার মতন যোগ্যতা তার কই। তারপরই মনে হচ্ছে, যাই বলো, এমন সৌভাগ্য আর কোনো ফরেস্ট অফিসারের হয়নি। লাট সাহেবের প্রাইভেট সেক্রেটারিকে গোটা 2 বাঘ মারিয়ে দিতে পারলে স্বয়ং লাট সাহেব এসে হাজির হবেন। তারপরে প্রমোশন কে ঠেকায়। প্রাইভেট সেক্রেটারি নিজে আসতে পারলেন না, এলেন তার মেম সাহেব। আর কে এলেন শুনবে? রানী সাহেব। এবার রাজা সাহেব অন্য কাজে ব্যস্ত ছিলেন। 2 ভদ্রমহিলার পার্শ্বচর হলো বিশ্বজিৎ। তার মাথাটা একটু ঘুরে গেল। যদিও সে তাদের সমকক্ষ নয়, তবু সেই একমাত্র অফিসার যাকে তারা এই সম্মানের উপযুক্ত বিবেচনা করেছেন। বিদায়কালে দুজনেই তার আকাশস্পর্শী প্রশংসা করলেন। রানী তো সোজাসুজি বলে বসলেন, আর কারোর সঙ্গে স্বীকার করে আমি এমন আনন্দ পাইনি। যতদিন আসামে আছি ততদিন আর কারোর সঙ্গে স্বীকার করব বলে মনেও হয় না। এসব হলো সামাজিকতার অঙ্গ। কিন্তু বিশ্বজিৎ লোকটা অসামাজিক তথা সত্যনিষ্ঠ, তাই অক্ষরে অক্ষরে বিশ্বাস করল। ও বোধহয় আশা করেছিল এরপর লাট সাহেব আসবেন অরণ্যবিহারে। সেরকম খবর কিন্তু এলো না। কিছুদিন আনমনা থেকে সে একাই বেরিয়ে পড়ল সফরে। 1 মাস তবু ঘাড়ে করে নানা দুর্গম স্থলে ঘুরল। তারপর সদরে ফিরে অবাক হয়ে গেল যখন দেখল রানী তার জন্য সার্কিট হাউসে অপেক্ষা করছেন। এবারেও রাজা সময় পাননি। কোনো মহিলাও নেই তার সঙ্গে, অবশ্য পরিচারিকা বাদে। এ এক পরীক্ষা। বিশ্বজিৎ প্রশ্নপত্রের উত্তর খুঁজে পেল না। মাইনের টাকা তুলে বিল মিটিয়ে জমে ওঠা ফাইল পরিষ্কার করে 2-1 দিনের মধ্যেই আবার রওনা হলো রানীর সঙ্গী হয়ে। খুব যে তার ভালো লাগছিল তা নয়। একে ক্লান্ত, তার ওপর সন্দিগ্ধ। যে মেয়ে পরপুরুষের সঙ্গে শিকারে যায় সে কি শুদ্ধ, সে কি নিষ্পাপ? এ কি ভীষণ পরীক্ষা তার জীবনে। এরপর কে সহজে বিশ্বাস করবে যে সে নিজে অপাপবিদ্ধ? রানীকে না বলার মতন মনের জোর তার ছিল না। বলতে পারল না যে পরস্ত্রীর সঙ্গে শিকার করতে যাওয়া তার বিবেক বিরুদ্ধ, কিংবা তার শরীর ভালো নেই, কোমরে ব্যথা, ডাক্তার বিশ্রাম নিতে বলেছে। অথচ সমস্তক্ষণ অসুচি বোধ করল, অপরাধী বোধ করল। রানী বিলেতে পড়াশোনা করেছেন, পুরুষ মানুষের সঙ্গে মেলামেশায় অভ্যস্ত। বিশ্বজিৎ বিলেতে ছিল শুনে তিনি ওকে নিজের সেটের একজন বলেই ধরে নিয়েছিলেন। অন্তরঙ্গতার ছলে কখনো বলেন ডিয়ার, কদাচিৎ ডার্লিং। এসব মুখের কথা, মনের কথা নয়। কিন্তু বিশ্বজিতের তো অভিজ্ঞতাই নেই। সে ভাবল এসব মনের কথা। রানী কি তাহলে তার প্রেমে পড়েছেন? এ কি কখনো সম্ভব? তার মতো সামান্য লোকের সঙ্গে প্রেম? ভাবনায় পড়ল বিশ্বজিৎ। ওদিকে আবার প্রেম কথাটার ওপরে তার বিরাগ ছিল। জিনিসটা মোটেও ভালো নয়। যার সঙ্গে তার বিয়ে হয়নি তার সঙ্গে প্রেম তো রীতিমতো পাপ। বিশ্বজিৎকে এই পাপের হাত থেকে রক্ষা করবে কে? একবার শিকার থেকে সে যখন ফিরল তখন তার অন্তরে সাগর মন্থনের মতো একটা ব্যাপার চলছিল।
সেও প্রেমে পড়ল নাকি? পরস্ত্রীর সঙ্গে প্রেম? এর চেয়ে মরণ শ্রেয়। রানী চলে গেলেন বহু সংখ্যক জন্তু জানোয়ার মেরে। জানতে পেলেন না যে আরও একটি প্রাণীকেও তিনি মেরে রেখে গেলেন। এরকম আলোড়ন সে আর কখনো অনুভব করেনি। তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে এই মেয়েটা খারাপ, কিন্তু সে নিজে কোন ভালো? কি করে সে তার ভাবী বধূকে বোঝাবে যে তার হৃদয়ে লেশমাত্র অনুরাগ জন্মায়নি? নিজের ওপর তার যে অবিচল বিশ্বাস ছিল তা যেন একটু নড়ল। সে কি সত্যিই সচ্চরিত্র, না সেও ডুবে ডুবে জল খায়? তার কি উচিত ছিল না রানীর সঙ্গে সব সম্পর্ক ছেদ করা? কিন্তু সে তা পারল না। রানী যখন জানতে চাইলেন, আবার কবে শিলং আসছেন বলুন, সে উত্তর দিল, আপনাদের অসুবিধা হবে। রানী সকৌতুকে বললেন, আমরা কি বাঘভাল্লুক যে আপনার জ্বালায় আসাম ছেড়ে পালাবো? ওয়েল ডিয়ার, ডু কাম জাস্ট ফর এ ডে। অগত্যা একদিনের জন্য বিশ্বজিতের শিলং যাত্রা। একদিনের জায়গায় 3 দিন হলো, তবু কেউ তাকে ছেড়ে দেয় না। রাজা ডাকেন টেনিস খেলতে, রানী নিয়ে যান সমাজে পরিচয় করাতে। যে ছেলে কোনোদিন মেয়েদের সঙ্গে মেশেনি, সে রানীর সঙ্গে পাশাপাশি আসনে বসে রানীর মোটর চালনা দেখে ও মাঝে মাঝে স্টিয়ারিং ধরে। যে মানুষ কোনোদিন বড় কর্তাদের খোসামত করেনি, সে একদিন দুপুরে সেক্রেটারিয়েটে গিয়ে ছুটির দরবার করে আসে। দিন 15 ছুটি না হলেই নয়। সে মোটর চালাতে শিখেছে কথাটা সত্যি, যেমন সত্যি অশ্বত্থামা হত ইতিগজ। অথচ এটা মিথ্যা, এমন মিথ্যা যে বলতে গেলে সারা মুখ লাল হয়ে ওঠে, বুক ঢিপ ঢিপ করে, চোখ আপনি নত হয়, ভয় হয় ধরা পড়ে গেছে। ওদিকে তার বিবেক তাকে এক মুহূর্ত ছুটি দেয় না। 15 দিন ছুটি তো দূরের কথা, যে মেয়ে পরপুরুষের সঙ্গে মোটর বিহার করে সে কি ভালো মেয়ে? কিন্তু যে ছেলে পরস্ত্রীর সঙ্গে মোটরে করে ঘুরে বেড়ায় সেই বা কেমন ছেলে? একদিন তো সে বিয়ে করবে, সেদিন কি তার স্ত্রী তাকে বিশ্বাস করবেন? ভবিষ্যতের জন্য কি গভীর অশান্তির খাদ কাটছে সে। সমস্ত বিবাহিত জীবনটাই খাদে পড়ে চুরমার হবে যদি সময় মতো ব্রেক না কষে। 15 দিন ছুটি নিলেও প্রত্যেক দিন সে উপায় খোঁজে পালাবার, কিন্তু পারে না পালাতে। বাইরে থেকে বাধা নেই, পাহারাও নেই, কেউ তাকে ধরে রাখবে না। একবার মুখ ফুটে বললেই হলো, আমার কাজ পড়ে আছে, আমাকে যেতে হবে রানী। কিন্তু ওটুকু বলার মতো ইচ্ছা শক্তিও তার লোপ পেয়েছিল। কিছুতেই সে মুখে আনতে পারে না ওই কথা। বাজে বকে, ভাবে মোটর চালানো তো শিখছে, এও কি একটা কাজ নয়? আসল কারণটা তার অবচেতন মনে নিহিত ছিল। সেখানে তার ইচ্ছাশক্তিকে অবশ করে রেখেছিল মন্ত্রশক্তি। খারাপ মেয়ে, এই দুটি শব্দের যেন একটা মন্ত্রশক্তি ছিল। উচ্চারণ করলেই মন্ত্রশক্তির ক্রিয়া শুরু হতো, মনে মনে উচ্চারণ করলেও নিস্তার নেই। খারাপ মেয়ে, খারাপ মেয়ে, খারাপ মেয়ে জপ করতে করতে বিশ্বজিৎ তার নিজের অজ্ঞাতসারেই মন্ত্রমুগ্ধ ভুজঙ্গের মতো পরবশ হয়েছিল। এর জন্য দায়ী কে? দায়ী তার ওই রংকানা চোখ, যে চোখ রামধনু 7টা রং দেখে না। রং বলতে বোঝে শুধু সাদা আর কালো, সাদা দেখতে না পেলে কালো দেখে। সেই সময় বিশ্বজিতের যদি কোনো সুরিত থাকতো, তাহলে তাকে তার নিজের ভুলের হাত থেকে বাঁচাতো। নিজের ভুলের হাত থেকে বাঁচলে পরে সে নিজের গুলির হাত থেকেও বাঁচত। কিন্তু তেমন কোনো সুরিত ছিল না তার। আমি হলে বলতাম, যাকে তুমি খারাপ মেয়ে ভাবছ সে খারাপ নয়, ওটা তোমার আত্মপ্রতারণা। খারাপ মেয়ে ভেবে তুমি ওর কাছে যা আশা করছো, কামনা করছো, কোনো দিন তা পূর্ণ হবে না। বিশ্বজিৎ অবশ্য রাগ করত, অস্বীকার করত যে তার কোনো কামনা আছে। কিন্তু অস্বীকার করলে হবে কি? পুরুষ মাত্রেই
অবচেতন মনের গুহায় যেসব অন্ধ কামনা নিহিত রয়েছে, খারাপ মেয়ের গন্ধ পেলেই তারা চরিতার্থতার জন্য ফাঁদ পাতে। সে যদি খারাপ মেয়ে না হয়ে থাকে, তবে নিজের ফাঁদে নিজেকেই পড়তে হয়। তখন মরণ অনিবার্য, যদি না কেউ সময় মতো উদ্ধার করে। শিলং থেকে ফিরে বিশ্বজিৎ সফরে বেরিয়ে পড়বে এমন সময় টেলিগ্রাম এলো, রানী আবার আসছেন। আতঙ্ক ও উল্লাস, দুই পরস্পর বিরোধী ভাব তার বুক জুড়ে তাণ্ডব বাঁধিয়ে দিল। একবার সে পালাবার কথা ভাবে, পালিয়ে গিয়ে জঙ্গলে লুকিয়ে থাকবে। একবার ভাবে পালিয়ে যাওয়া তো কাপুরুষের কাজ, পুরুষের কাজ বিপদের সম্মুখীন হওয়া। একবার মনে করে মিথ্যে বলাই এক্ষেত্রে সত্য বলা। পাল্টা টেলিগ্রাম করা উচিত, আমি অসুস্থ। একবার মনে করে সাহস থাকে তো সত্যই বলা উচিত, তুমি খারাপ মেয়ে, আমি তোমার সঙ্গে শিকারে যাব না, আমার বউ রাগ করবে যখন বিয়ের পর শুনবে। পাল্টা টেলিগ্রাম আর করা হলো না, পালিয়েও যাওয়া হলো না। স্টেশনে গিয়ে রানীকে অভ্যর্থনা করল অন্যান্য অফিসারের সঙ্গেই বিশ্বজিৎ। এবারে সে স্থির করেছিল শিকারে যাবার সময় আরও দু একজন অফিসারকেও সঙ্গে নিয়ে যাবে। তারাও রাজি হয়েছিলেন। কিন্তু যাত্রাকালে দেখা গেল কারোর ছেলের অসুখ, কারোর মেয়ের অসুখ, কারোর স্ত্রীর অসুখ, অর্থাৎ কর্ত্রীর হুকুম নেই। কোনো মহিলা তার স্বামীকে বিশ্বাস করে পরস্ত্রীর সঙ্গে শিকারে ছেড়ে দেবেন না। অগত্যা বিশ্বজিতেরই আর দোষর পাওয়া গেল না। হাতির পিঠে বসতেই হলো রানীর সঙ্গে তাকে। পাশাপাশি বসে অঙ্গে সুরভি পায়, কেবল সুরভি নয়, পরশ। অমন অবস্থায় পড়লে মুনি ঋষিদেরও মন টলে। বিশ্বামিত্র মুনি হলেও বিশ্বজিৎ মুনির চেয়ে জিতেন্দ্রিয় হতেন না, এ আমি বাজি রেখে বলতে পারি। বিশ্বজিৎ মুনি বহু কষ্টে আত্মসংবরণ করলেন। হাতির পিঠে চড়েছ কখনো? চড়াই উতরাই করেছ? তখন পাশের লোকটিকে পাশবালিশ বলে ভুল করা স্বাভাবিক। কখনো পড়ে যাবার ভয়ে, কখনো আচমকা ধাক্কা খেয়ে, কখনো হাতির অঙ্গভঙ্গির সঙ্গে পাল্লা রেখে হেলে দুলে কতবার যে মানুষ মানুষের গায়ে টলে পড়ে তার হিসাব নেই। এর জন্য কেউ লজ্জিত হয় না, মাফ চায় না, এটাই স্বাভাবিক। হল কামরা ও খানা কামরার মাঝখানে দরজাগুলো ভেজানো ছিল বলে আমরা নিশ্চিন্ত মনে গল্প শুনছিলাম। হঠাৎ মণিমোহন বলে উঠলেন, সর্বনাশ, ওনার দরজাটা ফাঁক দেখছি যে। ঘোষাল পা টিপে টিপে গেল দরজার কাছে, ছুটে এসে বলল, মেয়েদের বিশ্বাস নেই, বিশ্বাসও নৈব কর্তব্য। ষড়যন্ত্র করবার সময় হাতে নাতে ধরা পড়লে যেমন চেহারা হয়, আমাদের সকলেরই চেহারা হলো সেই রকম। মুখে কথা নেই, চোখে পলক নেই, হাতের গ্লাস হাতে, কেবল চুরুটের ধোঁয়া উঠছে চিমনির ধোঁয়ার মতো অন্তরিক্ষ জুড়ে। তাহলে অন্তরাল থেকে ওরা সমস্ত শুনেছেন। ভিজে বিড়াল সেজে আমরা একে একে হাল কামড়ায় চললাম। আরও আগেই যাওয়া উচিত ছিল, দেরি হয়ে গেছে বলে ক্ষমা প্রার্থনা করলাম। গল্পটার খেই হারিয়ে গেল বলে মনে মনে মুণ্ডুপাত করলাম। কে একজন হেসে উঠল, সঙ্গে সঙ্গে হাসির রোল উঠল। হালকা হয়ে গেল ঘরের আবহাওয়া। বাস্তবিক মেয়েরা না শুনলে গল্প বলে আরাম নেই, বানিয়ে বললেন প্রদোষ। এরা কি গল্প শুনতে জানে না গল্প ভালোবাসে? যে যার পানাহার নিয়ে ব্যস্ত। শুনুন আপনারা, বাকিটুকু বলে শেষ করি, আমাকে আরেক জায়গায় যেতে হবে। গল্প আবার শুরু হলে আমাদের মুখের হাসি মুখেই মিলিয়ে গেল। গল্পটা তো হাসির গল্প নয়। আমরা প্রত্যেকেই বুঝতে পারছিলাম ট্র্যাজেডির বীজ বোনা হয়েছে, যা হবার তা হবেই। সেই জন্য আমাদের কারোর মনে সুখ ছিল না, সুখ ছিল না। প্রদোষ বলতে লাগলেন, এতক্ষণ আমি গল্প বলছিলাম বেপরোয়াভাবে। পুরুষের কাহিনী পুরুষালী ধরনের। এখন আমাকে ভদ্রতার মুখোশ পরতে হবে, নয়তো মহিলারা মনে করবেন
আমি তাদের গায়ে পড়ে অপমান করছি। না না, আপনারা মুখ ফুটে কিছু বলবেন না, কিন্তু গল্পের মাঝখানে উঠে চলে যাবেন। যাক, উপায় নেই, শেষ তো করতে হবে। বেচারা বিশ্বজিৎ, আসুন আমরা সকলে মিলে তার জন্য চোখের জল ফেলি। আমাদের চোখের জলের তর্পণ পেলে তার আত্মা তৃপ্ত হবে। বেচারা বিশ্বজিৎ, তার সব ছিল, কিন্তু এমন একজন বন্ধু ছিল না যে তাকে সৎ পরামর্শ দিয়ে রক্ষা করতে পারত। আমি থাকলে বলতাম, আগুন নিয়ে খেলতে চাও খেলো, কিন্তু আগুনকে খারাপ বলে ভুল করো না। যে মেয়ে খারাপ নয় তাকে খারাপ মেয়ে ভাবলে বিপদে পড়বে। এমনকি যে মেয়ে সত্যি সত্যি খারাপ তাকেও খারাপ ভাবতে নেই। খারাপ ভাবলে খারাপ দিকেই মন যাবে, কিছুতেই মনটাকে ফেরাতে পারবে না, এমনকি পালিয়ে গিয়েও বাঁচবে না। বাঁচতে যদি চাও তো জপ করো, ভালো মেয়ে, সহজ মেয়ে, স্বাভাবিক মেয়ে, তাহলে মন্ত্রশক্তি ঠিক পথেই চালিয়ে নিয়ে যাবে। সে পথ বাঁচবার পথ। ও যে আত্মসংবরণ করতে গিয়ে দারুণ কষ্ট পাচ্ছিল, রানী তা জানতেন না। জানলে শিকারের শখ সংবরণ করে বিদায় নিতেন। তার ছিল শিকারের নেশা। মনের মতো শিকারী সাথী পেলে এই নেশা যেন মিটতেই চায় না। তিনি বয়সে বড়, তার এমন কোনো অপূর্ণ কামনা ছিল না যার জন্য বিশ্বজিৎকে তার প্রয়োজন। তিনি ভাবতেই পারেননি যে তার সঙ্গে মিলেমিশে একজন বিলাত ফেরত সম্ভ্রান্ত যুবক এতদূর বিভ্রান্ত হতে পারে। এ কথা তার মনে উদয়ই হয়নি যে তিনি খারাপ মেয়ে বলেই সঙ্গদোষে বিশ্বজিৎ খারাপ ছেলে হয়ে উঠেছে। যা সম্ভব নয় তাকেই সম্ভব মনে করে সে কষ্ট পাচ্ছে। তিনি বিশ্বাস করতেন, আপনি ভালো তো জগৎ ভালো। তার সম্বন্ধে জগৎ কি ভাবছে সেদিকে তার ভ্রুক্ষেপ ছিল না। রানী যে রূপসী ছিলেন তা বোধহয় বলতে ভুলে গেছি। দাক্ষিণাত্যে রূপের আদর্শ উত্তরাপথের সঙ্গে মেলে। আমরা যদি সংস্কার মুক্ত হয়ে নিরীক্ষণ করি তাহলে দাক্ষিণাত্যের রূপ আমাদের নয়নরোচক হবে। অজন্তার গুহাচিত্র কার না মনোহরণ করে। দাক্ষিণাত্যে আমি যতবার গেছি দক্ষিণী মেয়েদের রূপ আমাকে মুগ্ধ করেছে। আপনারা অমন উসখুস করবেন না। বিয়ে যখন করব তখন বাঙালিই করব। আপাতত যে কদিন স্বাধীন আছি সে কটা দিন অন্তত ত্রৈলঙ্গ ললনাদের রূপগান করি। যেমন কালো তাদের রং, তেমনি কালো তাদের কেশ, তেমনি কালো তাদের চোখ, আর তেমনি কালো তাদের কালো চোখের কাজল। নানা রঙের ফুল তাদের অলোকে, নানা রঙের শাড়ি তাদের অঙ্গে, নানা রঙের মণিমাণিক্য তাদের আভরণে। কালোকে পরাস্ত করার জন্য আর সব কটা রং যেন চক্রান্ত করেছে। তাদের দেখে মনে হয় তারা রঙ্গিনী। চিকন কালা বলে কৃষ্ণের যে বর্ণনা আছে তাদেরও সেই বর্ণনা। কৃষ্ণের মতোই আশ্চর্য তাদের আকর্ষণ। আমাদের রানী মহাভারতের কৃষ্ণার মতো রূপসী। কয়েকটি বিশেষণ এলোমেলোভাবে আমার মনে আসছে। উত্তপ্ত, মদির, মায়াময়, সুঠাম, বিলোল। থাক, আর না। রানী যদি দেখতে খারাপ হতেন বিশ্বজিৎ অতটা উদ্দীপ্ত হতো না। খারাপ মেয়ে যদি দেখতে সুন্দর হয়, সুন্দর মেয়ের যদি স্বভাব খারাপ হয়, তাহলে তার যে সম্মোহন তার দুরন্ত ঘোড়ার মতোই দুর্বার। বিখ্যাত ঘোড়সাওয়ার বিশ্বজিৎ কত দুরন্ত অশ্বের টানে উদ্দাম হয়েছে, সে সব ছিল ফার্স্ট হর্স। আর এ হলো, মহিলারা মাফ করবেন, আমার বিচারে নয়, বিশ্বজিতের বিচারে ফার্স্ট ওম্যান। এর যে টান তা প্রলয়ঙ্কর। ফরেস্ট বাংলোয় দুজনের দুখানা ঘর, মাঝখানে খাবার ঘর দুজনের রেজমালি। খাওয়া দাওয়ার পরে তারা বারান্দায় ইজি চেয়ার পেতে গল্প করত। তারপর যে যার ঘরেই শুতে যেত। গল্প করতে করতে বেশ একটু রাত হয়ে যেত। রানী বলতেন, ওয়েল ডিয়ার, আমি আর জেগে থাকতে পারছি না, কাল খুব ভোরে উঠতে হবে, মনে থাকে যেন। বিশ্বজিৎ বলতো, বেয়ারাকে বলা আছে রাত থাকতেই ডাকবে। তখন রানী বলতেন, সুনিদ্রা হোক,
সুখ স্বপ্ন দেখো। বিশ্বজিৎ বলতো, তুমিও। রানী হেসে বলতেন, আমি আমি স্বপ্ন দেখব আমার নূতনতম বাঘকে। বিশ্বজিৎ আমতা আমতা করে বলতো, আর আমি আমি স্বপ্ন দেখব আমার। কিছুতেই তার মুখ দিয়ে বেরোতো না বাঘিনীকে। তারপর চলে যেত নিজের ঘরে। শিকার করতে যারা যায় তারা জানে একদিন হয়তো বাঘের হাতেই জান যাবে। বিশ্বজিতেরও সেই জ্ঞান ছিল, কিন্তু সে কেয়ার করতো না। এরপরে তার মনে হতে লাগলো বাঘের হাতে নয়, বাঘিনীর হাতে। সে কেয়ার করল না। জীবনে তার এক সন্ধিক্ষণ উপস্থিত হয়েছিল। ভবিষ্যতের কথা সে আর ভাবতেই চায় না। ভাবতে চায় শুধু বর্তমানের কথা। বর্তমানে তার কর্তব্য কি? যে সুযোগ তার মুঠোর মধ্যে এসেছে সেই সুযোগ কি ছাড়া উচিত, না ভোগ করা উচিত? ভোগ করতে গিয়ে হয়তো বিয়েই করা হবে না, আর কাউকে বিয়ে করা অন্যায় হবে। অথচ ভোগ না করে যদি হাতছাড়া করে, তবে এলো কেন এই সুযোগ তার জীবনে? কেন এলো? কে আসতে বলেছিল? সে তো শিলং থেকে ফেরবার সময় আমন্ত্রণ জানায়নি। পরিষ্কার ভাষায় বলেছিল গুড বাই। তা সত্ত্বেও যদি আসে, তবে কেন আসে? এ কি কেবল শিকারের জন্যই আসা? খারাপ মেয়ে, সুন্দর মেয়ে, কেন তোমার আশা? কেন তোমার থাকা? বেশ বুঝতে পারছি, বিয়ে এই জীবনে ঘটবে না, অদৃষ্টে নেই। কেউ আমাকে বিয়ে করতেও চাইবে না যখন শুনবে আমার কীর্তিকাহিনী। আমার ভবিষ্যৎ আমি তোমার জন্য বিসর্জন দিলাম। তুমি কি আমাকে নিরাশ করবে? নিরাশ করলেও আমি মরেছি, না করলেও মরেছি। বাঘিনীর হাতেই আমার জান যাবে। তুমি যদি আমাকে স্বীকার করো, তাহলে আমার বেঁচে থাকাও মরে থাকা। একদিন বিশ্বজিৎ নিজের ইজি চেয়ার থেকে নেমে রানীর কোলে মাথা রেখে বারান্দার উপর পা ছড়িয়ে বসল। তিনি তার মাথা টিপে দিতে দিতে বললেন, মাথা ধরেছে না পুওর ডার্লিং? সে তার একখানি হাত নিজের হাতের ভিতর টেনে নিল, তারপর কি মনে করে ছেড়ে দিল। রানী বুঝতে পারলেন এ ব্যথা মাথা ব্যথা নয়, যৌবন বেদনা। এরকম যে হবে তিনি কল্পনা করেননি, অথচ না হওয়াই বিচিত্র। রানী তার হাত সরিয়ে নেবার চেষ্টা করলেন না, পাছে বিশ্বজিৎ দুঃখ পায়। নিজের সর্বনাশ না করে বন্ধুকে যেটুকু সুখ দেওয়া তার পক্ষে সম্ভব, সেটুকু দিতে তার অনিচ্ছা ছিল না। তার বেশি তিনি কেমন করে দেবেন? বিশ্বজিৎ বিয়ে করেন না কেন? তিনি কি বাধা দিচ্ছেন? এসব কথা খোলাখুলি বলে ফেললেই ভালো করতেন রানী, কিন্তু মেয়েলি লজ্জা তাকে নির্বাক করেছিল। ফলে বিশ্বজিৎ এক এক করে অনেক কিছু পেল, একদিনে নয়, অনেক দিনে। সব সুখ যখন পেয়েছে, তখন চরম সুখ কেনই বা বাকি থাকে? এই হলো তার অনুক্ত জিজ্ঞাসা। এর উত্তরে পেল অনুচ্চারিত উত্তর, তা হবার নয়। সে বিশ্বাস করল না যে যিনি আর সব দিয়েছেন তিনি ওটুকু দিতে পারেন না। ইচ্ছে থাকলেই উপায় থাকে, ইচ্ছা নেই, তাই বলো। কি করে থাকবে? আমি তো রাজরাজরা নই, অসমকক্ষ। এ কথা শুনে রানী বললেন, তুমি যখন বিয়ে করবে তখন আপনিই বুঝবে যে তোমার স্ত্রী এই জিনিস আর কাউকে দিতে পারেন না। এ কেবল স্বামীর জন্য। নির্ভুল উত্তর। বিশ্বজিতের স্ত্রী যদি এই জিনিস আর কাউকে দেন, তবে সে তার নিজের হাতে তাকে গুলি করবে। এ জিনিস তো দূরের কথা, কোনো জিনিসই নয়। সে স্বীকার করল, রানী যা বলছেন তা ঠিক। অথচ তার শিরায় শিরায় যে আগুন জ্বলছিল, তারও তো নিবারণ চাই। তখন তার এমন অবস্থা যে সে আর আত্মসংবরণ করতে পারে না। যদিও জানে এবং মানে তার আত্মসংবরণ অবশ্যই করা উচিত। বিশ্বজিতের অভ্রান্ত বিশ্বাস ও মেয়ে খারাপ মেয়ে। সে নিজেও কিছু কম খারাপ নয়।
তাহলে দুজনের সম্পর্কে ন্যায়সঙ্গত পরিণতি কি? যেটা ন্যায়শাস্ত্রে বলে সেইটাই তো হবে, না যেটা ধর্মশাস্ত্রে বলে সেইটি? প্রজ্বলিত অনলে দগ্ধ হতে হতে এমন এক মুহূর্ত এলো যখন না ভেবেচিন্তে বিশ্বজিৎ বলল, রানী, কাল আমি বাঘ শিকারে গিয়ে নিজেকেই গুলি করব। তুমি সেই দৃশ্য সহ্য করতে পারবে না। লোকে হয়তো তোমাকেই দোষ দেবে। সময় থাকতে তুমি সদরে চলে যাও। রানী তার শুনে স্তম্ভিত হলেন। বললেন, তুমি কি পাগল হয়েছ? এত তুচ্ছ কারণে কেউ আত্মহত্যা করে? চলো, তুমিও সদরে চলো। তোমাকে আমি শিলংয়ে নিয়ে গিয়ে তোমার মনের মতো একটি মেয়ের সঙ্গে বিয়ে দেব। বিশ্বজিৎ ও কথা কানে তুলল না। আলটিমেটাম দিল, আমি যা চাই তা আজ রাত্রেই পাব, নয়তো কোনো দিন পাব না। কাতর স্বরে বলল, এখন তোমার হাতেই আমার জীবন মরণ। রানী তার মুখের দিকে তাকাতে পারছিলেন না। পায়ের দিকে তাকিয়ে চোখের জল ঝরালেন। মৌনতা সম্মতির লক্ষণ ভেবে সে তাকে কাছে টেনে নিল। তিনি ফুপিয়ে ফুপিয়ে বললেন, বন্ধু, তুমি কি আমার সর্বনাশ করবে? এই তোমার মনে ছিল? বিচলিত হয়ে বিশ্বজিৎ বলল, রানী, আমি কি তোমার সর্বনাশ করতে পারি? একবার আমার দিকে তাকাও। আমাকে দেখে কি মনে হয় যে কারোর সর্বনাশ আমি করতে পারি? তুমি কাল সদরে চলে যেও। আমার কপালে যা থাকে তাই হবে। তিনি তার বুকে মাথা রেখে অনেকক্ষণ কাঁদলেন, কিন্তু কিছুতেই তাকে দিয়ে বলাতে পারলেন না যে সেও তার সঙ্গে সদরে যাবে। দুজনের একজনেরও চোখে ঘুম ছিল না। অবশেষে বিশ্বজিৎ বলল, যাই, আমাকে ভোরবেলা জাগতে হবে। জীবনের শেষ ঘুম ঘুমিয়ে নি। রানী তার কপালে আদর করে বললেন, কাল আমি তোমাকে চোখে চোখে রাখব, কোথাও যেতে দেব না। পরের দিন ভোর হবার আগেই বিশ্বজিৎ বেরিয়ে পড়ল জঙ্গলে। রাত্রে তার ঘুম আসেনি। সারা অঙ্গে তার যৌবন জ্বালা। শীতল জল এত কাছে, তবু এত দূরে। তবে কি এ জল নয়, মরীচিকা? খারাপ মেয়ে, সুন্দর মেয়ে, আমি কি তোমাকে চিনতে পারিনি? তুমি কি আমাকে ভুল বুঝতে দিয়েছিলে? কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। আমি যা মুখে বলি তা কাজেও করি। তুমি সে দৃশ্য সইতে পারবে না। বিদায়। রানী তার প্রসাধন শেষ করে বাইরে এসে শুনলেন বিশ্বজিৎ রওনা হয়ে গেছে। তার চা খাওয়া হলো না। তিনি হাতির খোঁজ করলেন। হাতি ছিল তাকে সদরে নিয়ে যাবার জন্য। তিনি হুকুম দিলেন, সদরে নয়, সাহেব যে পথে গেছেন সেই পথে চালাও। সে পথ কারোর জানা ছিল না। সাহেব তো কাউকে বলে যাননি। ঘুরতে ঘুরতে রানীর বেলা হয়ে গেল। দূর থেকে কানে এলো বন্দুকের আওয়াজ। দিক নির্ণয় করে তিনি হাতি ছুটিয়ে দিলেন। পৌঁছে দেখলেন জীবনদীপ নিভে গেছে। এমনি করে তার যৌবন জ্বালার অবসান হলো। বেচারা বিশ্বজিৎ। রানীকে বাঁচাবার জন্য সে একখানা চিঠি লিখে তার ঘরে রেখে গিয়েছিল। ফিরে এসে রানী সেখানা আবিষ্কার করলেন। জানি না কি ছিল সেই চিঠিতে। রানী সেইখানা কুটি কুটি করে ছিঁড়ে আগুনে ফেলে দিলেন। প্রদোষের জবানবন্দি শেষ হলো যখন, তখন মেয়েদের সকলের চোখে জল। পুরুষদের কারোর মুখে কথা ছিল না। ঘোষাল তো ছোট ছেলের মতো গালে হাত রেখে শুনছিল। বোধহয় ভাবছিল, অমন মানুষের এমন পরিণাম, এ কি সত্যি? সেই রানী তারপরে কি করল জানতে চাইলেন মিসেস মৌলিক। রানী তারপরে সন্ন্যাসিনী হয়ে গেলেন। তার গলার গোলকোন্ডার হীরের হাড় খুলে সিভিল সার্জনের মেম সাহেবকে দিলেন। তার 5 রকমের মণি বসানো 5 আঙুলের আংটি পরিয়ে দিলেন পুলিশ সুপারিনটেন্ডেন্টের মেম সাহেবকে। তার প্ল্যাটিনামের ব্রেসলেট পরিয়ে দিলেন ফরেস্ট কনজারভেটরের মেম সাহেবকে। তা বলে বিশ্বজিতের অধস্তন কর্মচারীদের স্ত্রীদের বঞ্চিত করলেন না। তাদের বিলিয়ে দিলেন নাকে ও কানে পরবার যত রকম অলংকার। আর শাড়িগুলো খয়রাত করলেন
চাকর বাকরদের জানানাদের। তারপরে প্রশ্ন করলেন মৌলিকের বোন মিসেস ঘোষাল। তারপরে ডেপুটি কমিশনারের তো মেম সাহেব নেই, তিনি চিরকুমার। তিনি হইচই বাঁধিয়ে দিলেন। তখন রানী গিয়ে মোলাকাত করলেন লাট সাহেবের প্রাইভেট সেক্রেটারির মেম সাহেবের সঙ্গে। খবর এলো ডেপুটি কমিশনার জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, অযাচিত পদবৃদ্ধি। এরপরে মহিলাদের কৌতূহল লক্ষিত হলো না। মণিমোহন বললেন, সেন, তোমার ওই রানীটি মোটেই ভালো মেয়ে নয়। যা দিতে পারে না তার আশা দিয়ে ছেলেটাকে বাঁদর নাচ নাচিয়েছে। ছেলেটা যে মারা গেল তার জন্য দায়ী তোমার রানী। আমার রানী? বেশ ভাই বেশ। প্রদোষ মহিলাদের দিকে তাকালেন। কিন্তু রানী যদি খারাপ মেয়েই হতো, যা দেবার নয় তাও দিত, তাহলে কি এই ট্র্যাজেডি ঘটত? তিনি আপিল করলেন। দেখা গেল রানীর বিরুদ্ধে রায় দিলেন একজন কি দুজন বাদে আর সব পুরুষ, আর বিশ্বজিতের বিরুদ্ধে মহিলারা সবাই। শুনছিলেন অন্নদাশঙ্কর রায়ের লেখা গল্প যৌবনজ্বালা। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।